আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি তোমাদের সঙ্গে পুরো ক্লাস জুড়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ইউনিট 7 এর লেসন 5 লাভ ফর হিউম্যানিটি এই টপিকসটি পড়াবো। চলো কথা না বাড়িয়ে পড়ানো শুরু করি। আজকে লাভ ফর হিউম্যানিটি বা মানবতার জন্য ভালোবাসা এটা পড়বো। চলো সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা ভোকাবুলারি পার্টটা আগে শেষ করব। ঠিক আছে, ভোকাবুলারি পার্টে যদি একটু যাই, দেখো কাস্ট আছে। কাস্ট শব্দের অর্থ হচ্ছে জাত বুঝায়, হ্যাঁ জাতি। এক কথা শুধু জাতিকে মনে রাখবে। কাস্ট শব্দের অর্থ হচ্ছে জাতি। এখানে বর্ণাশ্রম মানে বর্ণানুসারে বিভিন্ন ধর্মে মানে বর্ণ, ধর্ম, বর্ণ, গোত্র মানে ধর্মের মধ্যে বর্ণটা নিয়ে আসে। ঠিক আছে, জাতটা নিয়ে আসে। ইচ অফ দ্য হেরিডিটারি ক্লাসেস অফ হিন্দু সোসাইটি। ও আচ্ছা, এটাকে হচ্ছে তোমার হিন্দু সমাজকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ডিস্টিংগাইজড বাই রিলেটিভ ডিগ্রিস অফ রিচুয়াল পিউরিটি অর পলিউশন অ্যান্ড অফ সোশ্যাল স্ট্যাটাস। মানে এইটা দ্বারা মূলত তোমার কি, তোমার প্রথাগত একটা পিউরিটি বোঝায়। হ্যাঁ, প্রথাগত একটা পিউরিটি বোঝায়, প্লাস হচ্ছে তোমার এইখানে দেখা যাচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থানকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা বংশানুক্রমিকভাবে হয়ে আসে। এটা হিন্দুদের মধ্যে দেখা যায়, এই যে জাত, হ্যাঁ ওদেরকে তো 4 ভাগে ভাগ করা যায়, তাই না? ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, আর একটা কি যেন এই মুহূর্তে মনে পড়ছে না। এই হচ্ছে টোটাল ওদের 4টা ভাগ আছে। ওইখান থেকেই মূলত কাস্ট বা জাতের ইয়েটা আসছে। অন্য ধর্মেও থাকতে পারে ক্লাস বা রেস। এই যে রেস মানে হচ্ছে জাত বোঝায়। হ্যাঁ, এই রেস কিন্তু নাউন। ঠিক আছে, তারপরে হচ্ছে স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, এটার কোনো অ্যান্টোনিম নেই। ওকে, চলো দেখি। চ্যারিটি মানে হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান। দাতব্য প্রতিষ্ঠান মানে যেখানে সবাই কি করে, দান করে। এই যে প্রোভাইড হেল্প, সবাইকে সাহায্য প্রদান করে। রেইজ মানি, টাকা তোলা হয়। ফর অ্যান অর্গানাইজেশন, তাহলে দাতব্য প্রতিষ্ঠান হচ্ছে একটি অর্গানাইজেশন সেট আপ টু প্রোভাইড হেল্প, যেখানে সাহায্য প্রদান করা হয়। অ্যান্ড রেইজ মানি, টাকা তোলা হয়। ফর দোজ বলতে কারা, হু আর কি বলবো, হেল্পলেস, অসহায় মানুষদের জন্য। অসহায় যারা, তাদের জন্য টাকা তোলা হয় যে প্রতিষ্ঠানে, সেখানে হচ্ছে চ্যারিটি। আচ্ছা, এটা দ্বারা ফান্ড বোঝায়, ফাউন্ডেশন বোঝায়, ফিলান্থ্রপি। এই যে ফিলান্থ্রপিটা মনে রেখো, ফিলান্থ্রপি না ফিলান্থ্রপি। ওকে, আর এই যে ফান্ড মনে রাখবা। হ্যাঁ, ফান্ড মানে হচ্ছে এখানে একটা প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। কমিটমেন্ট মানে অঙ্গীকার অথবা প্রতিশ্রুতি বোঝায়। প্রমিস টু ডু সামথিং অর টু বিহেভ ইন পার্টিকুলার ওয়ে, বিশেষ একটি প্রক্রিয়াতে মানে হচ্ছে ইন এ পার্টিকুলারে, একটি বিশেষ প্রক্রিয়ায় কি করা, প্রমিস করা, অঙ্গীকার করা, তাই না? কোনো কিছু করার অঙ্গীকার করা। হ্যাঁ, এখানে প্রমিস আছে, প্লেজ আছে। প্লেজ বর্গীয় জ, হ্যাঁ, মানে ডি এর উচ্চারণটা হবে না। আর কেউ যদি অঙ্গীকার না রাখে তাহলে সেটা, কারণ তার মধ্যে মূলত কি রয়েছে, ডিসলয়্যালটি রয়েছে। ডিসলয়্যালটি, তাহলে এখানে আমরা সিনোনিম হিসেবে কিন্তু লয়্যালটিকেও রাখতে পারি। আমরা চাইলে এখানে লয়্যালটিকেও রাখতে পারি। ঠিক আছে, বিশ্বস্ততা। কম্পেশন শব্দের অর্থ হচ্ছে করুণা, সমবেদনা, করুণা। হ্যাঁ, কম্পেশন মানে হচ্ছে করুণা, যেটাকে আমরা সিম্প্যাথি বলি, ইমপ্যাথি বলি। এটার অর্থ কি আসে, মানে এক কথা দয়ালু একটা ভাব আসে, দয়া। কম্পেশন মানে হচ্ছে করুণা বা দয়া। এখানে আমরা বলতে পারি হচ্ছে কাইন্ডনেস। এই যে কাইন্ডনেসটাকেও আমরা এর মধ্যে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে। সিম্প্যাথেটিক পিটি, হ্যাঁ এখানে পিটি মানে দয়া বোঝায়। আর কনসার্ন শব্দের অর্থ হচ্ছে সতর্কতা। ফর দ্য সাফারিংস মানে যারা ভোগান্তিতে আছে। অর মিসফরচুন যারা দুর্ভাগ্যবান। অফ আদার্স মানে এক কথা যার অন্যদের প্রতি যাদের, বা এক কথা যারা ভোগান্তিতে আছে, যারা হচ্ছে দুর্ভাগ্যবান, তাদের প্রতি অন্যদের কি সচেতনতা, বা তাদের প্রতি যে হচ্ছে তোমার কি দয়া, সেটাই হচ্ছে আমাদের এখানে করুণা বা সমবেদনা। এখানে সিম্প্যাথি, ইমপ্যাথি দুইটাকে ইউজ করা যায়। কাইন্ডনেসও আছে, এটার বিপরীত হচ্ছে রুডনেস শব্দের অর্থ কি, রুডনেস শব্দের অর্থ হচ্ছে রাগ বুঝায়, ক্ষোভ বুঝায়। আচ্ছা, ক্রিড দেখো, ক্রিড শব্দের অর্থ হচ্ছে ধর্মীয় মতবাদ বা হচ্ছে ধর্মীয় মতবিশ্বাস। স্টেটমেন্ট অফ বিলিফ, হ্যাঁ বিশ্বাসের মতবাদ বুঝাচ্ছে। ফেইথ মানে বিশ্বাস। ডগমা, এই যে ডগমা, এটা খুব প্রচলিত। ডগমা শব্দের অর্থ মতবাদ, মনে রাখবা। ডগমা শব্দের অর্থ হচ্ছে মতবাদ। এই যে ক্রিড যতটা না ব্যবহৃত হয়, ডগমাটা তার চেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে তুমি ডগমাটা ইউজ করবা কোনো কিছু সম্বন্ধে
মতবাদ আর কি। আচ্ছা যাই হোক, এখানে মনে রাখবা বিলিভ, ফেইথ আর হচ্ছে ট্রাস্ট। এখানে ডগমার একটা স্টেটমেন্ট, ডগমার বিষয় হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে ধর্মীয় মত বিশ্বাস বোঝানো হয়। আর অ্যাথেইজম আছে, অ্যাথেইজম মানে এখানে অ্যাথেইজম বলতে কি বোঝায়, যে ধর্মীয় মতবাদে কোনো প্রকার মতবাদে বিশ্বাস করে না। হ্যাঁ, অ্যাথেইজম মানে যে এই যে বলে না অ্যাথেইস্ট মানে হচ্ছে তোমার আস্তিক নাস্তিক যেমন আছে না, ঠিক সেইটা আসছে হলো আস্তিকতা। আস্তিকতা হচ্ছে বা নাস্তিকতা, এটা আসছে হচ্ছে ধর্মীয় মত বিশ্বাস বলতে যে স্রষ্টায় বিশ্বাস করার বিষয়টা, স্রষ্টায় বিশ্বাস। আর হচ্ছে অ্যাথেইজম মানে হচ্ছে স্রষ্টায় অবিশ্বাস, এরকম একটা বিষয় আসে। ডেস্টিটিউট মানে হচ্ছে দুস্থ, ডেস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে দুস্থ, নিঃস্ব বলা যায়। হ্যাঁ, ল্যাকিং নেসেসিটিস অফ লাইফ মানে জীবনে যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলোর অভাব থাকা, এটাই হচ্ছে ডেস্টিটিউট। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হবে হচ্ছে পুর বা হচ্ছে গরিব, আর হচ্ছে পেনিলেস, পেনি মানে অর্থ, পেনি শব্দের অর্থ অর্থ, পেনি শব্দের অর্থ হচ্ছে অর্থ বা টাকা। হ্যাঁ, অর্থ, তাহলে পেনিলেস মানে হচ্ছে অর্থহীন। ওকে, আর এখানে রিচ মানে হচ্ছে কি ধনী, সলভেন্ট মানে সচ্ছল। এখানে কেউ যদি ওয়েল অফ বলে, ওয়েল অফ, সেও কিন্তু সচ্ছল বুঝায়, WELL, এখানে কিন্তু W হবে। হ্যাঁ, এটা কিন্তু ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল। রিকগনাইজ, রিকগনাইজ মানে হচ্ছে স্বীকৃতি দেয়া বা মেনে নেয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যদি দেখি রিকগনাইজ, রিকগনাইজকে একটু খেয়াল করো, এখানে রিকগনাইজটা ভার্ব হিসেবে বসছে স্বীকৃতি দেয়া বা মেনে নেয়া। তাহলে অ্যাকনলেজ সামবডিস অ্যাচিভমেন্ট, কারো অর্জনকে মেনে নেয়া। অ্যাকনলেজ বা অ্যাডমিট করা, অ্যাডমিট করা মানে হচ্ছে স্বীকার করা, আর কাউকে কোনো কিছু স্বীকার না করা হচ্ছে ডিনাই করা বা অস্বীকার করা। ঠিক আছে, তারপরে হচ্ছে সেইন্টলি, সেইন্টলি হচ্ছে অ্যাডজেক্টিভ। সেইন্ট মানে সাধু, সেইন্ট শব্দের অর্থ হচ্ছে সাধু, আর মানে নাউন আর কি, নাউনের সাথে কি যুক্ত হয়েছে, এলওয়াই, তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলো। অনেকে বলে না এলওয়াই থাকলে অ্যাডভার্ব, না, নাউনের সাথে যখন এলওয়াই থাকবে তখন সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাডজেক্টিভের সাথে যদি কোনো এলওয়াই থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে, একটু খেয়াল রাখবে এই বিষয়টা। ওকে, তাহলে এখানে সাধু সুলভ বা সাধুর মতো, লাইক আ সেইন্ট। হ্যাঁ, এখানে সেইন্ট মানে হচ্ছে ফেরেস্তার মতো বুঝায়। ভেরি হোলি অ্যান্ড গুড, ভেরি হোলি মানে পবিত্র, পবিত্র হাসি বুঝায়। হ্যাঁ, এখানে হোলি বা পায়াস, পায়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক, পায়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক বা পবিত্র। ওকে, এখানে হচ্ছে বিস্টলি, বিস্ট, বিস্ট মানে হচ্ছে প্রাণী বা পশু। হ্যাঁ, বিস্ট শব্দের অর্থ হচ্ছে পশু, তাহলে বিস্টলি, তাহলে এখানে কি হবে পশুর মতো। তাহলে বিস্ট নিজে কি একটা নাউন, নাউনের সাথে লয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ, তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটার অ্যান্টোনিমও কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আর এগুলো হোলি মানে পবিত্র, পায়াস হচ্ছে হলো, এগুলো সবই অ্যাডজেক্টিভের মধ্যেই পড়েছে। ওকে, সেলুট মানে হচ্ছে সম্মান করা, সেলুট শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, তাহলে এটা যদি সম্মান করা হয় অভিবাদন, অভিবাদন জানানো বা প্রীতি সম্ভাষণ করা। হ্যাঁ, সেলুট করা, গিভ ফর্মাল সাইন অফ রেসপেক্ট, এটা ফর্মালি। তাহলে আমরা দেখি যে একজন আরেকজনকে স্যালুট করছে, এই স্যালুট হচ্ছে ফর্মালি কাউকে সালাম জানানো বা সম্মান জানানো। ঠিক আছে, এটা ছোট বড় কোনো বিষয় না। গ্রিট করা মানে সম্মান জানানো, গ্রিট বানানে কিন্তু দুইটাই, আর গ্রেট বানানে কিন্তু এ আছে, এটা একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু গ্রেট হবে না, গ্রিট হবে। ওকে, তারপরে আমরা অ্যাড্রেস মানে হচ্ছে কি করা, অ্যাড্রেস হচ্ছে কাউকে অভিবাদন জানানো, হেইল এটা হচ্ছে অভিবাদন জানানো। তাহলে সেলুট মানে হচ্ছে সম্মান করা, সম্মানের বিপরীত কি, কাউকে তিরস্কার করা, অপমান করা। আমরা এখানে চাইলে ইনসাল্টকে লিখতে পারি, যদি প্রয়োজন হয় তাহলে এখানে আমরা ইনসাল্টকে লিখতে পারি, সমস্যা নেই। সম্মান না দেয়া, ইনসাল্ট করা, অপমান করা। আচ্ছা, সারভাইভ, সারভাইভ মানে বেঁচে থাকা, টিকে থাকা, কষ্ট করে টিকে থাকা। হ্যাঁ, স্টে অ্যালাইভ, লিভ টু টেল দ্য টেল মানে এক কথা বেঁচে থাকা। কেন তার বেঁচে থাকার কারণ হচ্ছে যে গল্পগুলো বলার জন্য সে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, যে আমি যে কত কষ্ট করছি এই কষ্টের কথা আমি সবার কাছে শেয়ার করব, এজন্যই মূলত বেঁচে থাকা, এটাকেই বলা হয় হচ্ছে সারভাইভ করা। ওকে, লিভ মানে বসবাস করা। হ্যাঁ, লিভ হচ্ছে বসবাস করা, এটা যদি ভার্ব হয় তাহলে এটা কি হবে, অবশ্যই ভার্ব। এক্সিস্ট মানে হচ্ছে কষ্ট করে হলেও বেঁচে থাকা, এগুলোও ভার্ব। গিভ আপ মানে ছেড়ে দেয়া, ছেড়ে দেয়া মানে আশা ছেড়ে দেয়া, বেঁচে থাকার আশা ছেড়ে দেয়া। তারপরে এখানে ডাই মানে হচ্ছে কি, ডাই মানে মারা যাওয়া, তাহলে কেউ যদি বেঁচে থাকতে না পারে তাহলে সে কি করে, চেষ্টা করার পরে যখন বেঁচে থাকতে পারে না তখন সে মারা যায় বা ছেড়ে দেয়, বেঁচে থাকার ইচ্ছা ছেড়ে দেয়। রিঙ্কেলড দেয়া আছে, এখানে রিঙ্কেলডের দিকে একটু খেয়াল করো। রিঙ্কেলড মানে হচ্ছে কুঞ্চিত বা ভাঁজ পড়া, ভাঁজ পড়ে যাওয়া,
এটা ভার্ব হিসেবে বসেনি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। হ্যাভিং অর শোয়িং এ স্মল ফোল্ড, ছোট্ট ছোট ভাঁজ দেখা যায়। পাশাপাশি অর লাইন, বলি রেখা দেখা যায়। ইন দ্য স্কিন, স্কিন মানে হচ্ছে শরীরের ত্বকে। কস্ট বাই এজ, যেটি মূলত বয়সের কারণে হয়ে থাকে। এটা কোথায় দেখা যায়? এটা যারা বয়স্ক যারা আছে আমাদের বাসায়, নানি দাদি বা নানা ভাই দাদা ভাই যারা থাকে তাদের শরীরে বলি রেখাও দেখা যায় অনেক সময়, বা ছোট ছোট ভাঁজ দেখা যায়, এবং এটা কিন্তু শুধুমাত্র বয়সের কারণে হয়। এটাকে বলা হয় রিঙ্কেলড, বয়সের ভারে এটা হতে পারে। হ্যাঁ, যেখানে ক্রাম্পলড আছে, ক্রাম্পলড সিনোনিম, আর যদি সেটা মানে অমসৃণ আর কি, এটা যেটা মসৃণ সেটা হচ্ছে স্মুথ, আর যেটা স্মুথ না সেটাকে আমরা রিঙ্কেলড বলি, তাই না? বয়সের ভারে আমাদের মায়েদের চোখে বা বাবাদের চোখের নিচেও এরকম দাগ পড়তে দেখা যায়। যাই হোক, চলো আমরা এখন এই অংশটুকু এসেছে যেখান থেকে, মানে প্যাসেজটা আমরা পড়ে আসি। প্যাসেজটা একটু বোঝার বিষয় আছে, কারণ এখানে মেটাফোর ইউজ করা হচ্ছে। মেটাফোর কি তোমরা জানো? আসলে মানে কি বলা হয়, রূপক অর্থে অনেকগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, মানুষের জীবনকে যদি কি বলা হয়, মানুষের জীবনকে যদি তোমার বৃক্ষের সাথে তুলনা করা হয়, আসলে মানুষের জীবন আর বৃক্ষের জীবনের সাথে কিন্তু কোনো মিল নাই, তারপরেও তুলনা করা হচ্ছে। এই যে কোনো মিল নাই, তারপরেও যদি তুলনা করা হয়, সেটাকেই বলা হয় রূপক অর্থে বা হচ্ছে তোমার মেটাফোর। আর যদি কোনো মিল থাকে তাকে বলা হয় সিমিলি। তোমরা এর আগে পুরনো মাঝখানে 1 বছর যে সিলেবাস ছিল ওইখানে এটা ছিল সিমিলি মেটাফোর, তোমরা বড় ক্লাসে গিয়ে এগুলো শিখতে পাবে। চলো আমরা এটা পড়ানো শুরু করি। মাদার তেরেসা, বিখ্যাত একজন মানুষ, ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিট অফ কলকাতা। তাহলে এখানে ঘটনাটা কোথাকার কথা বলা হয়েছে মনে রাখবা, কলকাতার ঘটনা। কলকাতার রাস্তায় তিনি ডাইং মানে মুমূর্ষু, মানে মর ভাব, এই মানুষগুলোকে দেখে এবং অসুস্থ মানুষের দৃশ্য দেখে, যে মানুষের দৃশ্যে, সাইট মানে হচ্ছে দৃশ্য, এই দৃশ্য তাকে কি করে? ওয়াজ মুভ, তিনি এই দৃশ্যগুলো তাকে নাড়িয়ে দেয়। এই দৃশ্যগুলো তাকে কি করে? এই দৃশ্যগুলো তাকে নাড়িয়ে দেয়। শি ফাউন্ডেড এ হোম, এজন্য তিনি প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেড বলতে আমরা দেখো, এই ফাইন্ড যেটা আছে, এই ফাইন্ড মানে খোঁজা, এটার পাস্ট ফর্ম কি? ফাউন্ড। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝায়? কোনো কিছু খোঁজা বা সার্চ করা বোঝায়। কিন্তু যখন আমরা ভার্বের বেস ফর্মেই ফাউন্ড থাকে, এটার পাস্ট ফর্ম হয় হচ্ছে ফাউন্ডেড। ঠিক আছে, এটা দ্বারা বোঝা হচ্ছে প্রতিষ্ঠা করা, বিল্ড করা, প্রতিষ্ঠা। তাহলে এই ফাউন্ড এক জায়গায় গিয়ে কি হচ্ছে? পাস্ট ফর্ম, আরেক জায়গায় এসে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এটা খেয়াল করতে। তিনি একটি বাড়ি প্রতিষ্ঠা করেন, একটি বাড়ি প্রতিষ্ঠা করেন, হ্যাঁ, বা হচ্ছে একটা স্থান বা হচ্ছে আশ্রয়স্থল, তিনি মূলত একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করেন ফর দ্য ডাইং ডেস্টিটিউট, ডাইং মানে মর অবস্থা যাদের, সেই সকল দুস্থ মানুষের জন্য। অ্যান্ড নেমড ইট, এবং এটার নামকরণ করেন নির্মল হৃদয়। নির্মল হৃদয়, এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে নির্মল হৃদয়। এটা কিন্তু খোঁজা লেখা ছিল, হ্যাঁ, মুছে দিলাম। নাম ছিল হচ্ছে নির্মল হৃদয়। আচ্ছা, নির্মল হৃদয়, এই নির্মল হৃদয় শব্দের অর্থ কি? নির্মল হৃদয় শব্দের মানে মিনিং পিওর হার্ট, যেটাকে ইংরেজিতে কি বলা হবে? ইংরেজিতে বলা হবে হচ্ছে পিওর হার্ট। এখন এই নামটা কেন দেওয়া হলো? মূলত আমরা ইংরেজি দেওয়া থাকলে বাংলা করি, কিন্তু এখানে বাংলাতেই দেওয়া আছে, ইংরেজিতে তোমাকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো, কারণ এই নামটা কলকাতার বাংলায় আসলে বাংলা ভাষায় চলে, এই জন্য বাংলা নামকরণ করা হয়েছে, যেটাকে ইংরেজি ভাষায় বলা হবে কি? পিওর হার্ট। শি অ্যান্ড হার ফেলো নানস ব্রড দ্য ডাইং পিপল অফ, এই যে অফ, এই যে এখানে ব্রডের পরে প্রিপোজিশন অফ বসে, এটা অর্থ হচ্ছে তোমার তুলে নিয়ে আসা। শি অ্যান্ড হার ফেলো নান্স, ফেলো মানে হচ্ছে অনুসারী, আর নান্স মানে হচ্ছে এখানে সেবাকর্মীরা, নারী যে সেবাকর্মী রয়েছে, যারা কখনো বিয়ে করে না, নিজের জীবনকে সেবা ব্রতের কারণে কি করে দেয়? উৎসর্গ করে দেয়। তারা কখনোই বিবাহ করে না বা সন্তান গ্রহণ করে না, তারা হচ্ছে নান। আর নান সবসময় নারী, মনে রাখবা, নান সবসময় নারী। তাহলে এখানে তিনি এবং তার যে অনুসারী সেবিকা রয়েছেন, তারা কি করেন? ব্রট অফ মানে তুলে নিয়ে আসতেন দ্য ডাইং পিপল। এই ডাইং পিপল মানে হচ্ছে কিন্তু মরে যাওয়া মানুষ না, এই ডাইং পিপল শব্দের অর্থ হচ্ছে মৃতপ্রায় মানুষ, মুমূর্ষু মানুষগুলোকে। অফ দ্য স্ট্রিট মানে হচ্ছে রাস্তাগুলো থেকে,
অফ কলকাতা, কলকাতা রাস্তা থেকে টু দিস হোম, এই বাসায় নিয়ে আসতেন বা এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেন। দে ওয়ার লাভিংলি লুকড আফটার, তাদেরকে খুব যত্নের সঙ্গে কি করা হতো, তাদেরকে হচ্ছে দেখাশোনা করা হতো, সস্নেহে তাদেরকে দেখাশোনা করা হতো। অ্যান্ড কেয়ার্ড ফর, এবং তাদের কি করা হতো, এবং পাশাপাশি তাদের দেখাশোনা করা হতো, তাদের যত্ন নেওয়া হতো। সিন্স দেন, তারপর থেকে, মেনি মেন, অনেক পুরুষ, ওমেন, অনেক নারী, অ্যান্ড চিলড্রেন, এবং অনেক বাচ্চারা, হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্ট্রিট, অনেক বাচ্চাদেরকে কি করা হয়েছে, এই যে এখানে হ্যাভ বিন টেকেন, তাদেরকে আনা হয়েছে। দেখো এখন কিন্তু প্রেজেন্ট টেন্সে চলে আসছে বিষয়টা, তাই না? হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে এভাবে অনেককে তুলে আনা হয়েছে বা নিয়ে আসা হয়েছে। অ্যান্ড ক্যারি টু নির্মল হৃদয়, এবং এখানে নিয়ে যাওয়া হয়েছে। ক্যারি টু মানে হচ্ছে নিয়ে যাওয়া, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, নির্মল হৃদয়, এই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দিস আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড, দিস আনলাভ, এই যে দেখো এই সকল, হ্যাঁ, এটা কিন্তু পসেসিভ, এখানে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বসছে, পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যখন আমরা কি দেখতে পাচ্ছি, আরেকটা অ্যাডজেক্টিভ আসতেছে, তখন সেটা কি হয়ে যাবে, এটা আগেরটাকে আমরা ডিটারমিনারও ধরতে পারি, সমস্যা নাই, কিন্তু ডিটারমিনার না ধরছে পসেসিভ অ্যাডজেক্টিভটা ধরা ভালো। এটা মূলত প্রোনাউন, এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। তাহলে এখন দিস আনলাভড, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, মানে এই যে ভালোবাসাহীন মানুষেরা, বা হচ্ছে আনকেয়ার্ড, বা যত্ন পায় না সেই মানুষগুলো, ফর পিপল, আনকেয়ার্ড ফর পিপল, মানে যে সকল মানুষেরা ভালোবাসা পায় না, যত্ন পায় না, গেট অ্যান অপরচুনিটি, তারা কি পায়, তারা এখন সুযোগ পায়, টু ডাই, মৃত্যুবরণ করতে, ইন অ্যান এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ, এমন একটি পরিবেশে তারা মৃত্যুর সুযোগ পাচ্ছে বা মৃত্যুকে বরণ করার সুযোগ পাচ্ছে। কোন পরিবেশে, এই নির্মল হৃদয়ে থাকার কথা বলা হচ্ছে। তারা এখানে এসে কাইন্ডনেস পাচ্ছে, দয়া পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, এবং এই পরিবেশে মৃত্যুবরণ করার মতো সৌভাগ্য তারা পাচ্ছে। ইন দেয়ার লাস্ট আওয়ার্স, ইন দেয়ার বলতে এই যে মৃতপ্রায় মানুষেরা, লাস্ট আওয়ার্স মানে কি, জীবনের সন্ধিক্ষণে বা শেষ মুহূর্তে, দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, হিউম্যান মানে হচ্ছে মানুষের ভালোবাসা পাচ্ছে, অ্যান্ড ডিভাইন লাভ মানে স্বর্গীয় ভালোবাসা। ডিভাইন শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয়, হ্যাঁ, ওই যে আমরা হেভেন বলি না, হেভেন মানে হচ্ছে স্বর্গ, আর হেভেনলি মানে হচ্ছে স্বর্গীয়। তাহলে তারা কি পাচ্ছে, স্বর্গীয় ভালোবাসা পাচ্ছে। অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড, এখানে বলতে হবে তারাও স্রষ্টার সৃষ্টি, হ্যাঁ, তারাও হচ্ছে, এবং তারা অনুভব করে যে তারাও মূলত এতদিন তারা অবহেলা পেয়ে এসেছে, তারা মনে মনে ভাবতো যে স্রষ্টা মনে হয় আমাদের ভালোবাসেন না, কিন্তু এখন তারা বুঝতে পারেন, তারা অনুভব করতে পারেন যে তারা নিজেরাও স্রষ্টারই সৃষ্টি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে দ্য মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি, মিশনারি শব্দের অর্থ কি জানো? মিশনারি শব্দের অর্থ হচ্ছে এই যে দাতব্য প্রতিষ্ঠান, এই দাতব্য প্রতিষ্ঠানে যারা দান করেন, দাতব্য প্রতিষ্ঠানে যারা দান করছেন, তাহলে এখানে এই মিশনারি বলতে এই চ্যারিটি চালান যারা, বা চ্যারিটিতে টাকা দান করেন যারা, সেই দাতারা ট্রাই টু ফাইন্ড, খুঁজতে চেষ্টা করেন, জবস ফর দোজ, চাকরি খুঁজে দেওয়ার চেষ্টা করেন, হু সারভাইভ, যারা কষ্ট করে টিকে আছে, সেই মানুষগুলো। মৃতপ্রায় বলতে না, মৃতপ্রায় তারা তো রেস্ট, বৃদ্ধ বয়স্ক, কিন্তু যারা হচ্ছে কম বয়সী কিন্তু খুব কষ্ট করে বেঁচে থাকতেছে, যাদের চাকরি দিলে চাকরি করতে পারবে, সেই মানুষগুলোর জন্য তারা চাকরি খুঁজে দেন। অর সেন্ড দেম, অথবা তাদেরকে পাঠিয়ে দেন, টু হোমস, তাদের বাড়িতে পাঠিয়ে দেন, হোয়ার দে ক্যান লিভ হ্যাপিলি, যেখানে তারা আনন্দের সঙ্গে বসবাস করতে পারে। ফর সাম মোর ইয়ার্স, আরও কয়েক বছর, ইন এ কেয়ারিং এনভায়রনমেন্ট, যাতে তারা আরও কয়েকটা বছর আনন্দের পরিবেশে বসবাস করতে পারে বা বেঁচে থাকতে পারে। রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলি, কমিটমেন্ট টু ফ্যামিলি, ওকে। মাদার তেরেসা সেইড, মানে এক কথা কমিটমেন্ট, পরিবারে আমাদের কমিটমেন্টটা কি, আমাদের অঙ্গীকারগুলো কি, সেটা বলার ক্ষেত্রে মাদার তেরেসা বলেন, মেবি ইন আওয়ার ফ্যামিলি, হয়তো আমাদের পরিবারে, উই হ্যাভ সামবডি, এমন কেউ আছে, হু ইজ ফিলিং লোনলি, যিনি নিঃসঙ্গ অনুভব করেন, হু ইজ ফিলিং সিক, যিনি অসুস্থ অনুভব করেন, হু ইজ ফিলিং ওরিড, যিনি উদ্বিগ্ন থাকেন, আর উই দেয়ার, আমরা কি সেখানে আছি, বা আমাদের তেমন কোনো পরিবারে কি আমরা বসবাস করছি যে পরিবারে কেউ না কেউ অসুস্থ আছে, কেউ হয়তো একাকিত্ব বোধ করছে, কেউ হয়তো উদ্বিগ্ন আছে। আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ,
মানে আমরা কি আমাদের সর্বোচ্চটুকু দিব, এই যে যতক্ষণ পর্যন্ত এটি আমাদেরকে কষ্ট না দেয়, মানে হচ্ছে তাকে দেখভাল করতে 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 একটা সময় গিয়ে যখন আমরা কষ্ট পাবো, সেই কষ্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা নিজেরা ভীষণ পরিমাণ কষ্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা কি তাদেরকে দেখভাল করব, এটা বলছে। হ্যাঁ, ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলি, মানে আমাদের পরিবারের সাথে তারা যদি, যেহেতু তারা আমাদের পরিবারের সাথে থাকছে, সেই থাকা সত্ত্বেও আমরা কি অনেকেই দেখাশোনা করে না, এটাই বলছে যে দেখো যে তারা আমাদের সাথে বসবাস করছে, তাদেরকে দেখতে দেখতে যতক্ষণ পর্যন্ত না আমরা কষ্ট পাই, তাদের সেবা করতে করতে তাদের সঙ্গে থাকতে থাকতে যতক্ষণ না আমরা কষ্ট পাচ্ছি, কষ্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো কিনা, এই কথাটাই বলেছে। অর ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট, নাকি শুধু আমাদের নিজেদের স্বার্থের কথাই চিন্তা করব, তাদের দেখবো না, এটা জিজ্ঞাসা করেছে। উই মাস্ট রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে লাভ বিগিনস অ্যাট হোম, এখানে ভালোবাসা কোথা থেকে শুরু হয়, নিজের ঘর থেকে শুরু হয়, ঠিক আছে। উই মাস্ট অলসো রিমেম্বার, আমাদের আরও মনে রাখা উচিত যে ফিউচার অফ হিউম্যানিটি, যে কি মানবতার ভবিষ্যৎ, পাসেস থ্রু দ্য ফ্যামিলি, ঠিক আছে, এটা মূলত কি পাসেস থ্রু দ্য ফ্যামিলি, তাহলে মানবতার ভবিষ্যৎ কি করতে হয়, পরিবারের মধ্যে দিয়েই অতিবাহিত হয়, মানবতার ভবিষ্যৎ মূলত পরিবারের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। এক কথায় বলতে গেলে পরিবারের মধ্যে আসলে আমরা একজন আরেকজনের প্রতি যতটুকু মানবতা দেখাই, ওই মানুষগুলো, পরিবারের মানুষগুলো বড় হয়ে তাদের যখন পরিবার হবে তখন তারাও মূলত আমাদের লালন পালনের সময় যে মানবতাটা দেখে বড় হবে, পরবর্তীতে তারাও নিজেদের পরিবারের প্রতি ততটুকুই মানবতাপূর্ণ হবে, ঠিক আছে। এজন্যই পরিবারের মধ্যে দিয়েই কি হয়, মানবতা অতিবাহিত হয় বা বেড়ে ওঠে বা গড়ে ওঠে। মাদার তেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড, মাদার তেরেসার যে কর্ম, এটি স্বীকৃতি পেয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে। অ্যান্ড শি রিসিভড এ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, এবং তিনি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন, অসংখ্য পুরস্কার পেয়েছিলেন। দিস ইনক্লুড, এগুলোর মধ্যে রয়েছে, এখানে ইনক্লুড কিন্তু মূল ভার্ব, দিস ইনক্লুড এগুলোর মধ্যে রয়েছে দ্য পোপ জন 23, হ্যাঁ, এক্স মানে 10, এক্স মানে 10, 10 আর 10 20, আর এই যে 23, পোপ জন 23 পিস প্রাইজ, হ্যাঁ, পোপ জন 23 এ পিস প্রাইজ 1971 সালে, যখন আমাদের দেশে যুদ্ধ চলছিল তখন তিনি কিন্তু এই প্রথমবার পুরস্কার পান, মনে রেখো। দ্য নেহেরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং সমঝোতা, শান্তি এবং সমঝোতা প্রমোট করা মানে কি, প্রমোট মানে হচ্ছে এটাকে মূলত গড়ে তোলা বা বাড়িয়ে তোলা বলা যায়, হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে হচ্ছে সমঝোতা প্রচারের জন্য, তাহলে আন্তর্জাতিক শান্তি এবং সমঝোতা প্রচারের জন্য নেহেরু প্রাইজ, এটা 1972 সালে। মনে রেখো দ্য বলজান প্রাইজ হচ্ছে 1978, দ্য নোবেল প্রাইজ ইন 1979, মনে রাখবে 1979, এটা ইম্পর্টেন্ট বেশি, একটু ক্লিয়ার করে দিই, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে নোবেল প্রাইজ যেটা রয়েছে 1979, এটি হচ্ছে এটা। অ্যান্ড দ্য ভারতরত্ন হচ্ছে 1980 সালে। ওকে, মাদার তেরেসা ডায়েট অ্যাট দ্য এজ অফ 87, মাদার তেরেসা মৃত্যুবরণ করেন কত বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 87, এই লাইনটা একটু মনে রাখবা। কেন মনে রাখবা, এটা থেকে তোমরা কিন্তু নিজেদের আত্মীয় স্বজনকে কত বছর বয়সে মারা গিয়েছে এটা আমরা বানিয়ে লিখি, এটা যদি মুখস্থ রাখো যে মাই গ্র্যান্ড মাদার ডায়েট অ্যাট দ্য এজ অফ এত অন এই তারিখ, এভাবে কিন্তু মনে রাখা যায়, তাই না, রিটেনের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে আসে। তাহলে এখন মাদার তেরেসা ডায়েট অ্যাট দ্য এজ অফ 87 অন 5 সেপ্টেম্বর 1997, 1997 সালের 5ই সেপ্টেম্বর 87 বছর বয়সে বা 87 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 97 সালে তার জন্ম, যদি 87 হয় তাহলে অবশ্যই 1910 সালে জন্ম, তাই না, এটা খেয়াল রাখতে হবে। দ্য ওয়ার্ল্ড সেলুটস হার, পৃথিবী তাকে কি জানায়, কৃতজ্ঞতা জানায় বা হচ্ছে ফর্মালি তাকে সম্মান জানায়। ফর হার লাভ, তার ভালোবাসা এবং কম্প্যাশন, দয়ার জন্য। ফর হিউম্যানিটি, মানবতার জন্য তার ভালোবাসা এবং যে করুণা তিনি দেখিয়ে গেছেন সেটার জন্য বিশ্ব বর্তমানে তাকে কি জানায়, এখানে সম্মান জানায়। শি হ্যাজ টট আস, তিনি আমাদেরকে শিখিয়েছেন হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, কীভাবে হাত বাড়িয়ে দিতে হয় টুয়ার্ডস দোজ, সেই সকল মানুষের প্রতি, হু নিড আওয়ার লাভ অ্যান্ড সাপোর্ট ইরেসপেক্টিভ অফ ক্রিড, কাস্ট অ্যান্ড রিলিজিয়ন, এখানে রিলিজিয়ন। তাহলে এখানে মনে রাখতে হবে
যে যাদের আমাদের সাহায্যের দরকার, যাদের আমাদের মানে যে সকল মানুষের মূলত আমাদের সাহায্য দরকার, সেটা ইরেসপেক্টিভ অফ মানে হচ্ছে নির্বিশেষে, হ্যাঁ। এই যেখানে কি বলছে, বর্ণ, গোত্র, ধর্ম, বর্ণ, গোত্র, ধর্ম। আর আবার বলতে গেলে এই যে আমরা বলি না ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, এই যে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে সকল মানুষের, বা এগুলো আমরা বিবেচনা করব না কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ, কোন বংশ থেকে এসেছে, এগুলো বিবেচনা না করে, বরং যে মানুষগুলোরই আমাদের ভালোবাসা এবং সাপোর্টের দরকার, সেই মানুষগুলোর প্রতি আমরা কিভাবে হাত বাড়িয়ে দিব, সেটি মূলত আমাদের শিখিয়েছেন কে? মাদার তেরেসা। দ্য পিকচার অফ মাদার তেরেসা ড্র্যাপড ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি, মানে হচ্ছে তোমার মাদার তেরেসার যে ছবিটা, বা আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে উঠে, হ্যাঁ, ড্র্যাপড ইন এ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার শাড়ি, সাদা শাড়ি, নীল পাড়, সাদা এবং নীল পাড়ের শাড়ি, মূলত কি এইটা, উইথ এ রিঙ্কেল ফেস, কুচকানো একটা বা কুঞ্চিত একটা মুখ, এভার সফট আইস, হ্যাঁ, নির্মল একটা চোখ, হ্যাঁ, নির্মল মানে হচ্ছে পবিত্র একটা চোখ বুঝায়, অ্যান্ড আ সেন্টলি স্মাইল, এবং সাধু মানে সাধুর মতো হচ্ছে বা ফেরেস্তার মতো একটা হাসি, লিভস অন ইন আওয়ার মাইন্ড, যখনই তার কথাটা বলা হয় তখনই আমাদের মনে তার ছবিটা ভেসে ওঠে। এবং আমাদের মনের মধ্যে যে ছবিটা ভেসে ওঠে, এটা কোথা থেকে আসে? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে মাদার তেরেসার ছবি দেখেছি। কেমন ছবি দেখেছি? মাথাটা ঢাকা এবং পাশাপাশি সাদা পাড়ে মানে সাদা শাড়ি, নীল পাড়, হ্যাঁ, এমন ছবি আমাদের মূলত চোখের সামনে ভেসে ওঠে। যাই হোক, আশা করি এই অংশটুকুতে তোমাদের আর কোনো সমস্যা নেই। এই যে দেখো এখানে সেটাই বলেছে যে দেখো আমাদের কাছে ভালোবাসা, এই যে আমাদের মনে মাদার তেরেসার যে ছবি ভেসে ওঠে তা হচ্ছে সাদা ও নীল আঁচলের বা নীল পাড়ের শাড়িতে ঢাকা কুঞ্চিত চেহারা, সদা কোমল মানে সাদা শাড়ি এখানে, আর এটা হচ্ছে সদা কোমল দুটি চোখ এবং একটি সাধুসুলভ হাসি বা ফেরেস্তার মতো হাসি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে প্রথম থেকে আবার দেখবে, যে সকল জায়গায় দাগ দিয়ে পড়িয়েছি, এই জায়গাগুলো একটু বেশি করে স্মরণে রাখবে, তাহলে এই বিষয়টি তোমাদের কাছে আরও বেশি সোজা মনে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি ইমরান মাহমুদুল শিফাত টেকনিক ইজি এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।